দেখলো যে সমস্ত কিছু যদি আমাদের কন্ট্রোলে থাকে, ওয়াই নট উইল রান দ্য গভর্নমেন্ট? আমরা কেন পিএম হব না, আমরা কেন ক্যাবিনেট মিনিস্টার হব না? এটা কেন বয়স্ক লোকরা বা কোনো পলিটিক্যাল ফোর্স যারা 80 বছর ধরে এস্টাবলিশড ওরাই চালাবে? ওয়াই নট টু নিউ পলিটিক্যাল ফোর্স? এবং এই ইন্ধনটাতে মধ্যে যারা যারা মানে যারা ইনস্টেবিলিটি ডিস্টেবিলাইজেশন পছন্দ করে, তারা দেখলো এই যখন থট প্রসেসটা আসছে এখানে ইনভেস্ট করো। ওই বেলেন শাহ নাকি একজন নেপালের চিফ প্রাইম মিনিস্টার হলো, ইয়াং বয়, এইটা আরও বেশি ইন্ধন যোগাচ্ছে। এ লিবারেল লাইফ অফ ওমেন এইটা লিখতে লিখতে গিয়ে যখন ওনার মেজর টাসলটা এসে গেল, আলটিমেট কারণটা কি, মুসলিম মহিলাদের লিবারেল লাইফটা নেই কেন, দেখা গেল যে এটার পিছনে রিলিজিয়াস ইনফ্লুয়েন্স বিশালভাবে কাজ করছে। ওই ধর্মটা গান্ধা ধর্ম, ওই ধর্মটা ভালো না, এইসব স্টেটমেন্ট দেওয়া, এইগুলো কি কমিউনাল নয়? এগুলো কি মানে ফ্যানেটিক স্টেটমেন্ট নয়? এটাগুলো কি কনস্টিটিউশনাল পোস্টে থাকা লোকরা করতে পারে? বাট অ্যাজ এ রাইটার কিছু জিনিস লিখেছে যেটা জেনুইন ঘটনা সমাজে ঘটছে, বাট সে তো কোথাও মানে এগেইনস্টে মানে মুসলিম ফান্ডামেন্টালিজমটা খারাপ, হিন্দু ফান্ডামেন্টালিজমটা ভালো, এরকম স্টেটমেন্ট তো কোথাও দেয়নি। ওরাও এনক্যাশ করেছে এটা, ও তোমরা তসলিমাকে আমরা সরিয়ে দিলে তোমরা সবাই আমাদেরকে ভোট দেবে, তাহলে সরিয়ে দিচ্ছি। এই যে শ্রীলেখা ম্যাডামের কথা বললে, যেই ছবিটা ধরে ও দাঁড়ালো ক্যামেরার সামনে, যেটা উনি ওই খালি চোখে দেখতে পায়নি সানগ্লাস পরে, ওইটা কি ভালগার না? তো ওটা তাহলে ওইটার জন্য কি তাহলে এখন এরকম করা উচিত যে এখন এখানে মানে জয় শ্রীরাম ভক্ত মানে ফ্যানেটিক হিন্দু সমাজ হয়ে গেছে পশ্চিমবঙ্গ, অতএব এখন শ্রীলেখা মিত্র চলো এক্সাইল? এটা কি হচ্ছে? আমাদের পাশে পেয়ে গিয়েছি ক্যাপ্টেন বি পার্থসারথীকে। স্যার, অনেক অনেক স্বাগত আপনাকে ক্যাম্পেইন কলিং এর পর। নমস্কার ক্যাম্পেইন কলিং এর সমস্ত দর্শককে। একের পর এক যেভাবে ঘটনা ঘটছে, আমরা যদি যন্তর মন্তর থেকে শুরু করে দিল্লির অ্যাক্টিভিটি দেখি, একই সঙ্গে কলকাতায় যা যা কিছু হলো সেই সমস্ত কিছু দেখি, ককরোচ জনতা পার্টি, এই তথাকথিত এই যে দলটি আর কি মাথাচাড়া দিয়ে উঠেছে হঠাৎ করে, এরা ফের আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে। তো বারবার এদের একটা দাবি তো পূর্ণ করা হয়েছে, এমন যে নয় যে ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দেননি। তো এখন তাদের বক্তব্য নীতিন গডকরি, এবং তাদের আলটিমেট গন্তব্য বা আলটিমেট লক্ষ্যটাই কি নরেন্দ্র মোদীকে কোনো না কোনোভাবে হ্যারাস করা? আমি বিষয়টা মনিটর করছিলাম খুব স্ট্র্যাটেজিক্যালি, দেখে থেকে কন্টিনিউয়াসলি, বাট ফ্যাক্ট ইজ দ্য ম্যাটার ইজ, যেহেতু ইয়াং ছেলে মেয়েগুলো নিজেদেরকে ককরোচ জনতা পার্টি বলেই বলছে, জাস্ট ককরোচ জনতা বলছে না, মানে একটা পলিটিক্যাল অ্যাফিলিয়েশন দিতে চাইছে। এবং ওই যে ছেলেটিরা শুরু করেছিল কি অভিষেক বলেছিল দীপকে, মহারাষ্ট্রিয়ান ছেলে, তো তো ইউএসএ থেকে রিটার্ন আসা। তো বিষয়টা হচ্ছে কি, এরা অ্যাকচুয়ালি তো কোনো একটা সময় আপ বলে যেটা আছে আর কি, আম আদমি পার্টি, তাদের সাথে সামহাও অ্যাসোসিয়েটেড ছিল। তাহলে তাদের একটা পলিটিক্যাল একটা ভিউজ তো আছেই, যে আমরা মানে অ্যান্টি এনডিএ গভর্নমেন্ট, এরকম একটা পলিটিক্যাল ভিউজ আছে। এইবার হঠাৎ করে ওরা দেখলো যে অপোজিশন যতগুলো এই যে মানে ফ্রেজাইল অ্যান্ড ফ্র্যাকচার্ড পলিটিক্যাল পার্টিগুলো, কোনো ইউনাইটেড ফোর্স নেই। বাট ওরা যখন এই আন্দোলনটা করলো ওখানটায়, সবাই একটা ইউনাইটেড ফোর্সের মতো এসে কথা বলছে। তো এখন যদি হঠাৎ করে পার্লামেন্টে, রাজ্যসভা, বিধানসভা সবখানে আমি যদি এতগুলো এমপি সাপোর্ট পেয়ে যাই, তাহলে তো ইভেন দেখবে আরেকটা মডাস অপারেন্ডি দেখতে পেলাম, সুপ্রিম কোর্টেরও কিছু লয়ার, হ্যাঁ, ডেমোক্রেটিক রায়, ফ্রি স্পিচের জন্য কিছু একটা ডেমনস্ট্রেশন করেছিল। তো এটা বার কাউন্সিলের মেম্বার হিসাবে জিনিসটাকে ওয়েটেজ দেখিয়ে মিডিয়ার সামনে করতে চাইছে, বাট বেসিক্যালি তো সুপ্রিম কোর্ট চাইছে না, এটা কিছু লয়ারের অ্যাক্টিভিটি। তো আলটিমেট মোডাস অপারেন্ডি হলো এইটা, যে অল্টারনেটিভ ফোর্স মানে কি, ওই স্ট্যাগনেশন এসে গেল গভর্নমেন্টের, হ্যাঁ, অনেক দিন হলো আর ভাল লাগছে না, এখন আমরা আমাদের মতো করে মানে ক্ষমতার পরিবর্তনের একটা নেশা পরিণত হওয়া আর কি। এটার আলটিমেট রেজাল্টটা কি হয় সেইটা বাংলাদেশ দেখতে পাচ্ছে এখন এই মুহূর্তে। এরাও এই একই জিনিস আর কি, যে আমরা ইয়াংরা এখন একটু ক্ষমতা নিলে কীরকম হয়, কেন 60+ লোকরাই ক্ষমতা চালাবে, বিষয়টা হচ্ছে এরকম। তবে হ্যাঁ, একটা আমি খুব সিরিয়াস বলবো, এই মুহূর্তে যে ইথানল, যেটা তুমি নীতিন গাডকারির কথা বলছিলে,
প্রথমত দেখো একটু না সবাইকে না ক্যাবিনেট মিনিস্টার হওয়ার পর নিজেদের রেসপন্সিবিলিটিটাকে না ঠিক করে অ্যাড্রেস করলে বেটার। আমি সমালোচনা করতে চাইছি না, বা তারপরেও বলবো যে যেহেতু ওনার ফ্যামিলি মেম্বাররা, ছেলেরা ইথানলের বিজনেস রিলেটেড বিষয়ের মধ্যে ইনভলভ আছে, এটা খারাপ ভালো বলছি না, ওনার এটা ভালোই হতে পারে, থাকা দরকার আছেও বা ওরা হতে পারে। আই এম নট টকিং অ্যাবাউট কারাপশন প্র্যাকটিস, এটা আমি বলছি যে আমার যেহেতু এটা একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের লাইনে যেতে পারে, তাহলে আমি তো পেট্রোলিয়াম মিনিস্টার নই, আমি তো ট্রান্সপোর্ট মিনিস্টার। রোড সেফটি ডিপার্টমেন্ট, রাস্তা ডেভেলপমেন্ট, এগুলো আমার কাজ। পেট্রোলিয়াম মন্ত্রকটা তো আমার কাছে নয়। প্লাস আমি তো ইথানল বিশেষজ্ঞ নই, বা কার ম্যানুফ্যাকচারিংয়ের যে মানে ইঞ্জিন পারফরমেন্স নিয়ে, ইঞ্জিন ডিজাইন, তার কোনো এক্সপার্টিস মিস্টার নিতিন গাডকারির কাছে নেই। তাহলে ওনার এই বেড়ে এই কথাগুলো বলার প্রয়োজন ছিল না, যে মানে আমি ইথানল ইন্ট্রোডিউস করলে 25-30 টাকায় হয়ে যাবে ফিউল কস্ট, তারপর ইথানল 12টি একদম সেফ। প্রয়োজনটা কি? মানে আমার কথা হচ্ছে এক্সপার্টিসরা কথা বলুক, পেট্রোলিয়াম মিনিস্ট্রি কথা বলুক। হ্যাঁ, যদি মনে করে যে রিলায়েবল, ওইটা রিলায়েবিলিটি এশিওর করে করুক, তাহলেই তো এদের এই ককরোচ ফকরোচ আর কিছু করতে পারবে না। হ্যাঁ, তো মানে ওই সবার না, আমার কাছে মনে হয় এখন না এই বয়স্ক হলেও মিনিস্টারদেরও একটু এমন হয়ে গেছে, আজকের দিনে কিছু একটা বলে একদম ফেমাস করে দেবো, একদম পুরো ওয়ার্ল্ডেরকে তাস করে দেবো। এরকম মানে এই একটা সিম্পল এক্সাম্পল দিই তোমাকে, ওই স্পাইস জেট এয়ারলাইন, তার একটা Q400 বলে এয়ারক্রাফট মডেল আছে, ওটার মধ্যে হঠাৎ করে উনি চলে গেলেন, একদম ইথানল দিয়ে প্লেন উড়িয়ে দিলাম, একদম আকাশে উড়লো, নামলো, কিছু হলো না। বাট ইজ ইট হ্যাপেনিং সাস্টেনেবলি? চলছে কি, উড়ছে কি? তাহলে এই প্রপাগান্ডা বা করা, বা এটা নিয়ে প্রচার করার আলটিমেট রেজাল্টটা কি? বাচ্চাদের মতো সোশ্যাল মিডিয়াটাকে বেশি ইউজ না করে না কাজে মন দিলে এই প্রবলেমগুলো হয় না। স্যার একটুখানি আবার ককরোচ জনতা পার্টির দিকেই ফিরে যাই। যেভাবে একের পর এক তারা হুমকি দিচ্ছেন, শুধুমাত্র তাই নয়, প্রধানমন্ত্রীকেও পদত্যাগ করার জন্য তারা দাবি জানাচ্ছেন, সুপ্রিম কোর্টের ডেডলাইনকে তারা মান্যতা দিচ্ছেন না বা মেনে নিচ্ছেন না। এই যে এই সাহস তারা আলটিমেটলি পাচ্ছেন কোথা থেকে? দেখো, এটা খুব ভেরি সিম্পল বিষয়, মানে এটা অনেকেই এটা নিয়ে কথা বলবে না। আমি যতটুকু বিষয়টা নিয়ে বুঝেছি আর কি, এই যে টেক ফ্রেন্ড মানে চাকরি করছে, বা টেকনোলজি নিয়ে স্টাডি, এআই ট্রান্সফরমেশন নিয়ে স্টাডি, তারপর ডেটা সেন্টারে বসে ডেটা কালেক্ট করা, গভর্নমেন্টের জন্য ডেটা স্টোরেজ করা, কোন কোন ডিপার্টমেন্টের ডেটা কী লাগবে। অনেকে জিসিসিতে কাজ করে আসছে ইউএসএতে, অনেকে কল সেন্টারগুলোতে এই সফটওয়্যার কোম্পানির কাজ করে আসছে। করে করে ওদের কি হচ্ছে দেখো, ওদের না পুরো ডেটা সিস্টেমটার সম্বন্ধে পুরো আইডিয়া হয়ে গেছে, যে গভর্নমেন্ট কী করে সাস্টেনেবলভাবে চলছে। এবং আমাদের দেওয়া ইনপুট, আমাদের দেওয়া সব স্টাডি, এই বড় গুগল ফুগলে মাইক্রোসফটে যারাই চাকরি করছে, ওরা ধরো 10 বছর ধরে এটা স্টাডি করে দেখেছে যে আমাদের ক্রিয়েট করা ডেটাবেসের উপরে গভর্নমেন্ট চলে। এবং কারা চালায়? কিছু বয়স্ক লোক, 60 অ্যাবাভ বয়স, ওরা বারবার ইলেকশনে জিতে এসে এরপরে লাস্টে ক্যাবিনেট মিনিস্টার হয়ে আরেকটা জিনিস হচ্ছে, যেটা তাদের কাছে একটা ভালো করে ডিপ রুটে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, যে কোনো না কোনো পলিটিশিয়ানের ছেলেমেয়েরা হয় হায়ার স্টাডিজই করছে, নালে কোনো একটা ইউপিএসসি সিলেকশন এক্সামিনেশনে হায়েস্ট র্যাঙ্ক পেয়ে যাচ্ছে, বা তোমার কোনো কর্পোরেট একটা ইন্ডাস্ট্রি করে নিচ্ছে। তাহলে ওরা সব করছে, আর ডেটাগুলো অ্যাজ এ ইঞ্জিনিয়ার, অ্যাজ এ আইআইটিয়ান, অ্যাজ এ আইআইএম গ্র্যাজুয়েটস আমরা গত 30-40 বছর ধরে প্রোভাইড করছি। তাহলে এইটা একটা শ্রেণী ভাবলো, তার নেক্সট শ্রেণীটা আসলো যারা এখন 30-35 বছরের ছেলে মেয়েগুলো আর কি, ওরা দেখলো যে সমস্ত কিছু যদি আমাদের কন্ট্রোলে থাকে, ওয়াই নট উইল রান দ্য গভর্নমেন্ট? আমরা কেন পিএম হব না, আমরা কেন ক্যাবিনেট মিনিস্টার হব না? এটা কেন বয়স্ক লোকরা বা কোনো পলিটিক্যাল ফোর্স যারা 80 বছর ধরে এস্টাবলিশড ওরাই চালাবে? ওয়াই নট টু নিউ পলিটিক্যাল ফোর্স? এবং এই ইন্ধনটাতে মধ্যেই যারা যারা মানে যারা ইনস্টেবিলিটি, ডিস্টেবিলাইজেশন পছন্দ করে, তারা দেখলো এই যখন থট প্রসেসটা আসছে, এখানে ইনভেস্ট করো। ইনভেস্ট করলে কি হবে? এই যে ইকোনমিক্যাল একটা ডেভেলপমেন্টের দিকে গভর্নমেন্ট যাওয়ার চেষ্টা করছে, যেমন ইন্টারন্যাশনাল র্যাঙ্কে মানে গ্রেড 4, গ্রেড 3,
গ্রেড টু এইরকম, তাহলে জিওপলিটিক্যাল সিনারিওতে এটা চায়না বলো, এটা ইউএসএ বলো বা ইউরোপিয়ান কান্ট্রিজ বলো, ওদের জন্য এটা বেনিফিট যে তাহলে এই যে ডেভেলপমেন্ট স্পিডটা একটু স্লো হবে। কারণ তোমার ইন্টারনাল ডিস্টারবেন্স হয়ে গেলে, হ্যাঁ, যদি যুবক শ্রেণী, আর আরেকটা জিনিস হচ্ছে কি, ইন্ডিয়াতে বোধহয় মেজরিটি অফ ভোটার্স রাইট নাও ইয়থ অনলি, মানে বিলো 40। তো এই বিষয়টাকে এইভাবেই মানে ইন্ধন, আবার ওই বেলেন শাহ নাকি একজন নেপালের চিফ প্রাইম মিনিস্টার হলো, ইয়াং বয়, এইটা আরও বেশি ইন্ধন যোগাচ্ছে যে দেখো প্রাইম মিনিস্টার হয়েও দেখিয়ে দিয়েছি, হোয়াট ইউ গাইজ আর ডুইং। হ্যাঁ, তো আমরা যদি ছোট গরিব কান্ট্রি পারি, ওয়াই নট ইউ গাইজ আর। তো ওই ইনফ্লুয়েন্স লেভেলগুলো এইভাবেই কাজ করছে, না? এদিকে বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তিনি বাম নেতৃত্ব তো বটেই, একই সঙ্গে তিনি আইনজীবীও বটে। তিনি কিছু মন্তব্য করেছেন, স্যার আমি এক এক করে একটু তুলে ধরছি আপনার কাছে। তিনি বলছেন যে মোদির ছবি যেভাবে প্রদর্শিত হয়েছে, আমাদের তাতে বাকস্বাধীনতা সেটির মধ্যে পড়ে। আমি প্রয়োজনে শ্রীলেখার হয়ে কোর্টে লড়ব। শুধুমাত্র তাই নয়, তিনি আরও বলেছেন যে এই সরকার থাকা মানেই জিহাদ ঘোষণা করা, সরকার ক্ষমতায় আসার সাথেই গরিবদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হয়েছে। এছাড়াও তিনি বলেছেন শ্যামাপ্রসাদের সরকার মানে মুসলিম লীগের সরকার। তাঁর এই মন্তব্য কি বলবেন? মানে চারোটা স্টেটমেন্ট না খুবই প্রত্যেকটা শব্দই হচ্ছে পুরো কোর্ট রিলেটেড সাবজেক্টের মতো আর কি পুরো। একটা হচ্ছে বাক স্বাধীনতা নিয়ে, ফ্রি স্পিচ। আমার কোনো অবজেকশন নেই শ্রীলেখা মিত্র ওনার ফ্রি স্পিচ নিয়ে, উনি ওনার ফ্রি স্পিচ দিতেই পারে, বাট সব কিছুকে গুলিয়ে ফেললে হবে না। এই দিকে বলা হচ্ছে ককরোচ জনতা পার্টি নিট ছাত্রদের প্রোটেস্ট, ওখানে 50+ ফিল্ম অ্যাক্ট্রেসের কি প্রোটেস্ট, ওনার কি রোল আছে মেন্টালি, সব ওনার মেয়ে কি ওখানে প্রোটেস্ট করছে বা ছেলে কি প্রোটেস্ট করতে গেছে যার জন্যে মা সঙ্গে জলের বোতল নিয়ে গেছে? হ্যাঁ, প্রথম হলো ওটা। নিট ইজ ইম্প্যাক্টিং হিম অর হার? নো। আমি তোমাকে বলি, এটা একটা কন্ট্রোভার্সিয়াল স্টেটমেন্ট হয়ে যাবে, ইন্ডিয়াতে বরাবরই সমস্ত এক্সামিনেশনে কারাপশন হয়। পলিটিক্যালি কথা বলা হচ্ছে কেন? এইটা এতগুলো একাডেমি ইন্ডিয়াতে, এই মানে রাউজ আইএএস একাডেমি দিল্লিতে এত বছর ধরে, রাজস্থানের কোটাতে একটা এই যে কোচিং সেন্টারের একটা মানে হাব বলা যেতে পারে, দিল্লিতে তোমার পটেল নগরে তোমার একটা এই সব কোচিং সেন্টারের একটা হাব হয়ে বসে আছে গত 30 বছর ধরে। আমি প্রথম দিল্লিতে 1996-এ যাই, তখন থেকেই দিল্লিতে এখন যেরকম গত 10-15 বছর এখানে যেরকম আমাদের মুখ্যমন্ত্রীর প্রেরণায় বলে যত বিলবোর্ড কলকাতায় দেখা যেত, দিদিকে বলো এরকম বিলবোর্ড, তো এগুলো আগে এত ইন্ডিয়াতে দেখা যেত না পলিটিশিয়ানদের। আমি দুজনেরই দেখেছি এখানে মুখ্যমন্ত্রীর প্রেরণায়। আর 2002-তে আমি পাইলট ট্রেনিং করতে গেছিলাম বারামতিতে, পুরা বারামতি পুনা, ওখানে শুধু বাস স্ট্যান্ড থেকে শুরু করে শহরের যত বিলবোর্ড হচ্ছে ওই শরদ পাওয়ার বাবুর নামে আর কি, সমস্ত ওনার ছবি ওনার ছবি ওনার ছবি, মনে হচ্ছে ওইটা ওনার আলাদা একটা কান্ট্রি, আলাদা একটা টেরিটরি এরকম। এরপর এটা ওয়েস্ট বেঙ্গলও আসলো, পুরো শহর ফিল্ম ফেস্টিভ্যাল থেকে শুরু করে সবখানেই দিদির প্রেরণায় বিষয়টা হলো। এই জিনিসগুলো আমি এই 98 থেকে দেখেছিলাম দিল্লিতে, যেখানেই যাও, যেই এলাকায় যাও, শুধু রাউজ একাডেমি, এই একাডেমি ওই একাডেমি, এসএসসি 10+2, হ্যাঁ, ফার্স্ট হতে চাও প্রথম 20 জন আমাদের, এরপরে তোমার স্টাফ সিলেকশন কমিশনের যে স্টুডেন্টরা সাকসেসফুল হয় তাদের সব আমাদের স্টুডেন্টরা হয়, প্রত্যেকটা অর্গানাইজেশন বলে প্রথম 20টা ওদেরই স্টুডেন্ট। তো এই সমস্ত যে গ্যাং, এই যে মানে মানে টিউশন বিজনেসের যে গ্যাং, এখন তুমি ভালো করে খবর নিলে দেখবে প্রচুর স্টুডেন্ট এমন প্রেশারে আছে, ওরা স্কুলে যায় না রেগুলার, ওরা কোচিং সেন্টারগুলো রেগুলার অ্যাটেন্ড করে। এক একটা স্টুডেন্টকে পড়ানোর জন্যে মানে ইঞ্জিনিয়ারিং ডাক্তার হওয়ার আগেই 5-6 লাখ টাকা খরচা হয়ে যাচ্ছে কোচিং সেন্টারগুলোতে, ঠিক আছে না? তো এই বেসিক, এখন তুমি আরও ভালো জানো কি না জানি না, এই যে নিট এক্সামের যে কাট অফ মার্কস হয়েছে,
জেনারেল ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য হয়েছে 200, আর ST SC ক্যান্ডিডেট জন্য হয়েছে -40। তো একটা ক্যান্ডিডেট -40 পেলেও মানে নিট এক্সামে সে কোনো না কোনো একটা প্রাইভেট মেডিকেল কলেজে অ্যাডমিশন নিতে পারে। তো এইগুলোর পক্ষেই কি উনি ওই প্রধানমন্ত্রী একটা বিকৃত ছবি ডিসপ্লে করে মানে স্টুডেন্টের হয়ে আন্দোলন করতে গেছিলেন? তাহলে যদি মানে মানে এরকম ডিসগাস্টিং ছবি টবি দেখিয়ে যদি সিনিয়র সিটিজেন বলা যেতে পারে 50+ যারা, তারা যদি পথ প্রদর্শক না হয়, ওরা যদি 25 বছরের ছেলেমেয়েরা যেটাই করছে ওটাকে যদি ক্যারি ফরওয়ার্ড করে, তাহলে আমরা সমাজে কি মেসেজ রেখে যাব? এটা তো পুরো ওই সময় আমার জন্ম হয়নি, আমি এখন হিস্ট্রি পড়ে বলতে পারি। ওনার জন্ম হয়েছে কিনা আমি জানি না, বাট উনিও বোধহয় গল্প পড়েই বা তাদের আইডিওলজিক্যাল প্রিন্সিপাল থেকেই কথাটা বলছে। এখন মুসলিম লীগের সরকার কি না তা তো বৃক্ষতার ফলে পরিচয়। ওনারা তো 34 বছরে পরিচয় দিয়েছেন যে কি করেছেন ওনারা মুসলিম লীগ না হয়ে। আর বিগত সরকার 15 বছরে মুসলিম লীগ না হয়ে একদম মানে উৎকৃষ্ট ব্রাহ্মণ বা সনাতন গভর্নমেন্টের পরিচয় দিয়েছেন। আর এই গভর্নমেন্ট অন্তত 5 বছর কাজ করে দেখিয়ে দিক মুসলিম লীগের মানে ধারক ও বাহক কিনা। হ্যাঁ, এই আমাদের দেখলেন না, আমাদের তসলিমা নাসরিন জি এসেছেন, তার তো 2003 থেকে শুরু করে পশ্চিমবঙ্গে ওনার যখন আসতে হলো, 2003 থেকে 2007 পর্যন্ত কি কি হলো, আমরা তো বাক স্বাধীনতা দেখলাম তখন, হিউম্যান রাইটস, হ্যাঁ না? তো এটা তো আমাদের চোখের সামনে এক্সাম্পল আছে, হ্যাঁ না? শুধু তাই নয়, এছাড়াও বিকাশ রঞ্জন আরও বলছেন যে বিজেপি শিক্ষা চায় না, তারা চায় ধর্মান্ধতা, তারা চায় বিজ্ঞান বিরোধী চিন্তা, গোমূত্র আর গোবর, এবং তা নিয়ে গবেষণা করলে তারা তাতে টাকা দেয়, কিন্তু বিজ্ঞান শিক্ষায় গবেষণার জন্য এই সরকারের পক্ষ থেকে কোনো সাহায্য পাওয়া যায় না। প্রথম জায়গাটা যেমন গোমূত্র বলছো, আমার মনে হয় না পুরো গভর্নমেন্ট গোমূত্রের পিছিয়ে পড়ে গেছে। হয়তো 1-2 জন কেউ একটা আছে, তার ওটা ফ্যাসিনেশন আছে ওটা নিয়ে কথা বলে। তো মোরারজি দেশাই যে প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া হয়েছিলেন, উনি তো বিজেপি ছিলেন না। তো উনি তো সারাদিনই অ্যাজ এ প্রাইম মিনিস্টার বলে যেতেন ইউরিন থেরাপি করি। তো তখন তো এখন এত বই পাইনি যে জওহরলাল নেহরু হোক বা ইন্দিরা গান্ধী হোক অনেক ক্রিটিসাইজ করে এইগুলোর উপর বই লিখে গেছে, এরকম কিছু তো পড়তে আমি পাইনি। বাট এখন একটা পার্টির সঙ্গে গোমূত্র মানে অ্যাটাচ করে দেওয়া, ইট ইজ নট এ গুড আইডিয়া। তো এটা তো বলতে গেলে তাহলে তো কমিউনিস্ট তো ওয়েস্ট বেঙ্গলে তো ইংলিশ পড়ানো ক্লাস 5 পর্যন্ত বোধহয় তুলে দিয়েছিল। ওটা কি বিজ্ঞানভিত্তিক ছিল? মানে আজকে আমাদের বিভিন্ন দেশে বাঙালি ছেলেমেয়েরা গেলে ওরা ইভেন আমি বলবো 11-12 যে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স করে গেছে, যখনই ভালো ইঞ্জিনিয়ারিং কলেজে চান্স পেয়েছে, প্রথম 1 বছর তো স্ট্রাগল করে যে বাংলায় যে থিওরি পড়েছে এটার ইংরেজি থিওরি কিছুই বুঝতে পারছে না, ক্লাসে যে লেকচার দিচ্ছে প্রফেসর কিছুই বুঝতে পারছে না। তো এগুলো কি বিজ্ঞানভিত্তিক ছিল? এগুলো কি ছেলে মেয়েদের খুব প্রগতি করেছে ইংলিশ তুলে দিয়ে? তো ওইটাও তো পরবর্তী সময়ে ওরাই রিয়েলাইজ করেছে না এটা তো ঠিক হচ্ছে না, তাহলে আমাদের এটা চেঞ্জ করতে হবে। তো এরকম তো এখানটার মধ্যে গোমূত্রের সাথে পুরো গভর্নেন্সের কী সম্পর্ক? এখানে কি এখন কি টেকনোলজি গভর্নমেন্ট ইউজ করছে না? এই এই সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে এক্সেন্ডেল থেকে শুরু করে ডেটা সেন্টার থেকে শুরু করে তারপরে তোমার ডেটা সেন্টারের তার সাস্টেনেবিলিটি, তার আরও সুদূর প্রসার, এবং আধার কার্ডের মাধ্যমে সেন্ট্রাল স্কিমগুলো, প্রাইম মিনিস্টার ফান্ডগুলো ডিস্ট্রিবিউশন করা, ডাইরেক্ট বেনিফিশিয়ারি স্কিমগুলো, এগুলো কি টেকনোলজিক্যালি ড্রিভেন নয়? ইসরো কি স্যাটেলাইট পাঠাচ্ছে না? ইসরো কি আমাদের এই কিছুদিন আগেও যে লঞ্চ করলো প্রাইভেট পার্টনারশিপ করে, তো এগুলো কি হচ্ছে না? এগুলো কি টেকনোলজির অ্যাক্টিভিটি নয়? স্যার, শেষ প্রশ্ন থাকছে, আপনি কিছুক্ষণ আগেই তসলিমা নাসরিনের কথা বলছিলেন যে প্রায় 19 বছরের নির্বাসন কাটিয়ে তিনি আবার পুনরায় পশ্চিমবঙ্গের মাটিতে পা রাখলেন, এবং আমরা দেখলাম যে তিনি এয়ারপোর্টে রীতিমতো বাঙালির যা ঐতিহ্য সেই ঐতিহ্য মেনে লাল পাড় সাদা শাড়ি পরে তিনি এলেন। তবে এক্ষেত্রেও বাম নেতৃত্ব কিন্তু ক্রিটিসিজমের পথেই নেমে গিয়েছে আর কি। তারা বলছে যে তসলিমা যদি ভারতে থাকেন তাহলে হিন্দু মৌলবাদী আরও জেগে উঠবে। তার ভারতে থাকা নিয়ে বামেদের হঠাৎ করে এত গাত্রদাহ কেন?
এইটা গাত্রদাহ না, এটা অ্যাগেইনই পলিটিক্যাল স্টেটমেন্ট, মানে রেলেভেন্সে থাকার জন্যে। যেমন আজকে বা ওনার প্রোগ্রাম আছে কলকাতাতে, অনেকগুলো প্রোগ্রাম হবে, তো উনি প্রোগ্রাম হলো পুরো সমস্ত চ্যানেলে উনি ছেয়ে রইলো, তাহলে কি করে হবে? রিলেভেন্সে থাকতে হবে। তো এগুলি মানে দূরদৃষ্টি ছাড়া রিলেভেন্স। এ লিবারেল লাইফ অফ ওমান, এইটা লিখতে লিখতে গিয়ে যখন ওনার মেজর টাসলটা এসে গেল, আলটিমেট কারণটা কি, মুসলিম মহিলাদের লিবারেল লাইফটা নেই কেন, দেখা গেল যে এটার পিছনে রিলিজিয়াস ইনফ্লুয়েন্স বিশালভাবে কাজ করছে, তাই ওনার এইসব প্রতিবাদের কথা বলা। বা সে তো আফটার একটা ওমেন, ভাবো একটা মহিলা, মানে তার হাতে কোনো মানে একটা ওই কর্পোরেট লবি নেই, তার সঙ্গে 10-12 জন সিকিউরিটি নেই, ওনার পার্সোনাল কোনো মানে বডিগার্ড বা মার্শাল, যেমন আমাদের কয়েক ওয়েস্টবেঙ্গলে কিছু ফিল্ম স্টার ওই এমপি এমএলএ হয়েছিল, সব দেখি বাউন্সার টাউন্সার নিয়ে ঘুরে, একটা দুটো সিনেমা করা নায়িকা এমপি হয়ে বাউন্সার নিয়ে ঘুরছিল কলকাতায়। মানে ওনার শরীরের ওজন 50 কেজি, বাউন্সারে 100-150 কেজিওয়ালা কী যে থ্রেট পারসেপশন ছিল আমি জানি না। অথচ তসলিমা নাসরিনের সারা ভারতবর্ষে সারা পৃথিবীতেই নাকি থ্রেট পারসেপশন আছে, বাট উনি বাউন্সার নিয়ে কোথাও ঘুরছে না, গভর্নমেন্ট সিকিউরিটি দিচ্ছে, ঠিক আছে। বাট একটি মহিলা প্রতি বছর ভারতবর্ষে আসছে, সেই ইউপিএ গভর্নমেন্ট, তার আর পরে এখন এনডিএ গভর্নমেন্ট, ওনার ওই ইয়ারলি ওনার বোধহয় ওই ভিসা রিনিউড হয়, ওনাকে ওয়ান টাইম অ্যাপ্রুভাল দেওয়া হচ্ছে না যে চলো 5 বছরের জন্য একটা ভিসা করে দিলাম, তুমি যখন আসা যাওয়া করো, নো প্রবলেম। তারপর সে ইউরোপে থাকছে, ইউএসএ থাকছে, এখন ঘুরে ঘুরে থাকছে। কেউ ওনার সোর্স অফ ইনকাম কি, ওনার কার বাড়িতে থাকে, কোথায় কতটা বাড়ি কিনেছে, কে বাংলো ওনাকে দান করে দিয়েছে, কিভাবে খায়, কি অসুস্থতা, কি, নোবডি কেয়ার্স। এভরিবডি এই মৌলবাদ টোলবাদ বলে টলে বলে দিলাম। নাও দ্যাট ওম্যান এন্টায়ারলি ট্রাভেলড অল দ্য ওয়ে টু ক্যালকাটা, হাসি মুখে ঢুকছে, যেই শহরে 19 বছর আসতে পারেনি। কই ওনার মধ্যে যে এয়ারপোর্টে যে আমি ভিজুয়াল দেখলাম, এরকম অ্যাগ্রেসিভনেস তো দেখলাম না ভিজুয়ালের মধ্যে, যে আমি লাল পেরে সাদা শাড়ি পরে এসে দেখিয়ে দিলাম তোদেরকে। মুখের চয়েস অফ ওয়ার্ড এবং তার যে সাউন্ড, যে এটা মলিনতা, একটা লেখিকার যে প্রবণতাটা তার ব্যবহার কথাবার্তার মধ্যে ফুটে ওঠে, তাহলে সে কি এই মৌলবাদকে উস্কানোর জন্য? এখন তো এনডিএ গভর্নমেন্ট, এখানে তো মানে ডাবল ইঞ্জিন সরকার, তো ও তো অ্যাগ্রেসিভ নিয়ে ওই বাউন্সার নিয়ে নেমে যেতে পারতো, দেখো হামসে বাড়া হনু কন হয়। তো উনি তো এটা করছেন না, তাহলে কি তার শিল্পী সত্তাটার দামটা বেশি দেওয়া উচিত নয়? তো দিস ইজ মাই ভিউ। অ্যান্ড একটা সাফারিংস, ওটা নিয়ে যদি সবাই কথা না বলি আমরা, আর ওই যারা রিলিজিয়াস ফ্যানেটিক লোকগুলো ফতোয়া দেয়, তাদের পাশে দাঁড়িয়ে অ্যাজ এ চিফ মিনিস্টার, অ্যাজ এ অপোজিশন পলিটিক্যাল পার্টি লিডার দাঁড়িয়ে গিয়ে ওই বিভিন্ন মানে রিলিজিয়াস যে প্রোগ্রাম হয় রেড রোডে, ওখানে ওদের সঙ্গে দাঁড়িয়ে মানে ওই ধর্মটা গান্ধা ধর্ম, ওই ধর্মটা ভালো না, এইসব স্টেটমেন্ট দেওয়া, এইগুলো কি কমিউনাল নয়? এগুলো কি মানে ফ্যানেটিক স্টেটমেন্ট নয়? এটাগুলো কি কনস্টিটিউশনাল পোস্টে থাকা লোকরা করতে পারে? বাট অ্যাজ এ রাইটার কিছু জিনিস লিখেছে যেটা জেনুইন ঘটনা সমাজে ঘটছে, বাট সে তো কোথাও মানে এগেইনস্টে মানে মুসলিম ফান্ডামেন্টালিজমটা খারাপ, হিন্দু ফান্ডামেন্টালিজমটা ভালো, এরকম স্টেটমেন্ট তো কোথাও দেয়নি, বা ভাষণ দিতে যায় না, বা আজ পর্যন্ত কোনো পলিটিক্যাল পার্টি স্টেজে উঠে যে আমি মোদিকে সাপোর্ট করি। যেমন আমাদের সলমান খান তো মাইনরিটি কমিউনিটির, উনি তো মোদি সাহেবের সাথে দেখলাম ঘুড়ি টুরি উড়িয়েছিলেন প্রমোট করার জন্য। তসলিমা নাসরিন তো সেইটাও করেনি যে আমি বিশ্ব হিন্দু পরিষদকে প্রমোট করছি, আরএসএসকে প্রমোট ফর সাচ এ লেডি হুজ ইন এক্সাইল ফর লাস্ট সো মেনি ইয়ার্স। কলকাতায় কি এবারে তসলিমা নাসরিন কি আগামী, তিনি যতদিন থাকতে চান থাকতে কি পারবেন? এই তসলিমার নামটাকে বিক্রি করে পলিটিক্যাল ফায়দা ওঠানোটা, এইটা ওরাও এনকেশ করেছে। এটা তোমরা তসলিমাকে আমরা সরিয়ে দিলে তোমরা সবাই আমাদেরকে ভোট দেবে, তাহলে সরিয়ে দিচ্ছি, এটা ওই এনকেশমেন্ট। এটা এরকম নয় যে তসলিমার জন্য না খুব বিরক্তিকর বিষয়টা হয়ে গেছে, আমরা না ওনার জন্য থাকতে পারছি না, উনি যখন তখন যা তা লিখে দিচ্ছে করছে। তো ওনার লেখা জিনিস যদি মানে রিলিজিয়াসলি ভালগার হয়, তাহলে এই যে শ্রীলেখা ম্যাডামের কথা বললে, যেই ছবিটা ধরে ও দাঁড়ালো ক্যামেরার সামনে, যেটা উনি ওই খালি চোখে দেখতে পায়নি,
সানগ্লাস পরে, যদিও আমি দেখেছিলাম সানগ্লাসটা মাথার উপরে ছিল ওনার, হ্যাঁ, বিকেলবেলা উনি দেখতে পায়নি। আবার যে ছেলেটা ধরিয়ে দিয়েছিল সেইটাও প্রায় 20 বছরের বাচ্চা ছেলে দেখিনি আমি, ওটা ম্যাচিওরই কোনো স্টুডেন্ট হবে, মানে গ্র্যাজুয়েট বা সামথিং সামথিং, যার হাতে ও শেয়ার করেছিল। ও মনে হয় একটু শিক্ষিত আছে। তো দুজন মিলে যে প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়ার যে সুন্দর ছবিটা ডিসপ্লে করলো, ওইটা কি ভালগার না? তো ওটা তাহলে ওইটার জন্য কি তাহলে এখন এরকম করা উচিত যে এখন এখানে মানে জয় শ্রীরাম ভক্ত মানে ফ্যানেটিক হিন্দু সমাজ হয়ে গেছে পশ্চিমবঙ্গ, অতএব এখন শ্রীলঙ্কা মিত্র চলো এক্সাইল, এটা কি হচ্ছে? তাহলে আন্ডার নিউ চিফ মিনিস্টার লিডারশিপে কি উনি ফেস করছে? উল্টা ওনারাই বলছে আন্দোলন হবে, আমাকে অ্যারেস্ট করলে আমি চলে যাব হাইকোর্টে, মানবাধিকার মানে হরণ হলে, বাক স্বাধীনতা হরণ হলে হাইকোর্টে চলে যাব। তাহলে তসলিমার কি হাইকোর্টে দৌড়ানো উচিত ছিল, শুধু সুপ্রিম কোর্টে দৌড়ানো উচিত ছিল? বা ওনার যা কাজকর্মগুলো একদম মানে সবই মানে ল অফ দ্য ল্যান্ড হচ্ছে কিনা, বা হিউম্যান রাইটের কোড অফ কন্ডাক্টের মধ্যে থাকছে কিনা, দ্যাট ইজ ইম্পর্টেন্ট, হ্যাঁ না?